সামনেই মাধ্যমিক পরীক্ষা। জীবন বিজ্ঞান নিয়ে তোমাদের অনেকের অনেক সমস্যার কথা জানতে পেরেছি। আজকের এই ক্লাসে আমরা সঙ্গে পেয়ে গিয়েছি জীবন বিজ্ঞানের বিশিষ্ট সাবজেক্ট এক্সপার্ট, লেখক এবং শিক্ষক মাননীয় দেবাংশু স্যারকে। দেবাংশু স্যার আজকের এই ভিডিওতে, এই যে 15 দিন মতো সময় আছে মাধ্যমিকের আগে, এই সময়টাতে জীবন বিজ্ঞানের কোন কোন গুরুত্বপূর্ণ অংশ তোমরা একবার হলেও দেখে নেবে বা রিভিশন করবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন। ভিডিও শুরুতে একটা কথা বলে দিই, দেখো যে তুমি শুধুমাত্র 4-5টা প্রশ্ন পড়বে, জীবন বিজ্ঞানে কমন পেয়ে যাবে, এমন কোনো দিনও হবে না। স্যার যে পদ্ধতিতে বলছেন, যে যে অংশকে হাইলাইট করে পড়তে বলছেন, তোমাকে সেগুলো হাইলাইট করে পড়তে হবে। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও না বলে এটাকে একটা ক্লাস বলা ভালো। তোমার কাছে যদি মোটামুটি 30 মিনিট মতো সময় থাকে, তবেই এই ক্লাসটা করো। একটা খাতা কলম নিয়ে নাও, তাহলে গুরুত্বপূর্ণ অংশগুলো লিখে নেওয়ার ক্ষেত্রে তোমার সুবিধা হবে। আর একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বন্ধুদের মধ্যে তোমাদের যে হোয়াটসঅ্যাপ, ইনস্টা বা যে গ্রুপগুলো আছে, ফেসবুক গ্রুপ, সেখানে ভিডিওটাকে শেয়ার করে দিও, যাতে সবাই এই ক্লাসটা করতে পারে। এই ক্লাসটা ভালোভাবে অ্যাটেন্ড করবার পর তোমাদের জন্য আমরা সাজেশন ভিডিও কিন্তু আনবো। তাহলে ঝটপট দেখে নিই আজকের ক্লাস। প্রথম চ্যাপ্টার থেকে প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা কিছু সাব ইউনিটে ভাগ করতে পারি। তো ধরা যাক, আমি একটা উদাহরণ দিয়ে বলছি। ধরো প্রথম চ্যাপ্টারটাই তোমাকে বলছি। প্রথম চ্যাপ্টারের ফার্স্ট যে পোর্শনটা আছে, সেখানে হচ্ছে যে উদ্ভিদের যে সংবেদনশীলতা, যেখান থেকে এক্সপেরিমেন্টটা আছে, তো সেইখানে ধরো বন চারালের জায়গাটা বলা আছে, বা জেসি বোসের, জগদীশ চন্দ্র বসুর এক্সপেরিমেন্টটা বলা আছে। সেই এক্সপেরিমেন্টটা পয়েন্ট করে করে লিখবে, যে পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত এইভাবে যদি দেওয়া হয়। বা ধরো লজ্জাবতীর যে উদাহরণটা দেওয়া আছে, এক্ষেত্রে চেষ্টা করবে বিজ্ঞানসম্মত নামটা। যেমন ধরো লজ্জাবতীর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মিমোসা পুডিকা। তো বিজ্ঞানসম্মত নাম এখানে, বা ধরো 5th চ্যাপ্টারের শেষে ধরো সংরক্ষণ থেকে একটা প্রশ্ন পড়বেই, সেটা কুমির হতে পারে, সেটা রেড পান্ডা হতে পারে। তো তাদের বিজ্ঞানসম্মত নামগুলো একটু তুমি যদি দিয়ে দাও, তাহলে কিন্তু ভালো হয়। বিজ্ঞানসম্মত নাম লেখার নিয়মটা অনেকেই জানো, বা না জানলে আমি একবার বলে দিচ্ছি। ধরো MIMOS, মিমোসা পুডিকা, বিজ্ঞানসম্মত নামটা তুমি বাংলায় লিখতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে বিজ্ঞানসম্মত নাম ইংলিশে লিখে দুটোর নিচে আলাদা করে আন্ডারলাইন করে দেওয়া, এবং প্রথম অক্ষরটা, মানে বিজ্ঞানসম্মত নামের প্রথম অক্ষরটা সবসময় বড় হাতের হবে। কিন্তু তাহলে এই জায়গাটা একটু ভালো করে ভেবে নিলে যে এই জায়গাটা আমার ঠিকঠাক করা আছে কিনা। তারপরে ধরো আমি তারপরের টপিকে তোমাদের যেটা আছে, যে সেটা হচ্ছে যে উদ্ভিদের যে হরমোনগুলো, উদ্ভিদ যে প্ল্যান্ট যে হরমোনগুলো আছে, তার মধ্যে ধরো আমাদের যেগুলো আছে অক্সিন, সাইটোকাইনিন, জিববেরেলিন। তো এদের প্রত্যেকের কাজ, সাইটোকাইনিনের কাজ কি, সাইটোকাইনিন আর জিববেরেলিন এবারের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। ধরো সাইটোকাইনিন তার যে কোষ বিভাজন করছে, কি পত্র মোচনের সাথে তার কি সম্পর্ক, এই কাজগুলো একটু ভেবে নিলে, বা এদের রাসায়নিক সংকেতগুলো একটু ভেবে নিলে, কাজ যখন লিখছো রাসায়নিক সংকেতটা বলে একটু ধরো তুমি লিখছো, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, এই জায়গাগুলো করে এদের একটা চার্ট ফর্মে তুমি যদি করে নিতে পারো, তাহলে ভালো হয়। ঠিক আছে, এরপরে তোমাদের কি জায়গাটা ছিল, এর প্ল্যান্ট হরমোনের পরে তোমাদের ছিল হচ্ছে অ্যানিম্যাল হরমোন। তো অ্যানিম্যাল হরমোন তো কোশ্চেন আসবেই, বুঝতে পারছো যে আমাদের যে প্রধান প্রধান গ্রন্থিগুলো আছে, যে অন্তঃক্ষরা গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থির যে পার্থক্য। অন্তঃক্ষরা গ্রন্থিতে তোমার হচ্ছে নালী প্রয়োজন হয় না, বহিঃক্ষরা গ্রন্থিতে নালী প্রয়োজন হয়। তো এবার যখন হাইপোথ্যালামাসটা পড়বে, হাইপোথ্যালামাস আর পিটুইটারিটা একসাথে পড়বে, কারণ হাইপোথ্যালামাস যে কাজটা করে সেটার সাথে একদম ইন্টার রিলেটেড হচ্ছে পিটুইটারি। ঠিক আছে, ধরো মা তোমাকে বাজারে পাঠিয়েছে, তো বাজার থেকে কিছু জিনিসপত্র আনতে তোমাকে বলেছে। তাহলে এক্ষেত্রে মা হচ্ছে হাইপোথ্যালামাস, মায়ের নির্দেশে তুমি কাজটা করছো, তুমি হচ্ছে পিটুইটারির মতো। আর গিয়ে তুমি ধরো দোকান থেকে মিষ্টি আনছো, বা দোকানটা হচ্ছে এক্ষেত্রেই গ্রন্থি বা এর সাথে তুলনা করা যায়, মানে যেখানে অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে। এরকম ভাবে তুমি কিন্তু একটু পড়লে, বা তার সাথে ফিডব্যাক নিয়ন্ত্রণটাও একটু কিন্তু তোমাকে পড়ে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবার ধরো অ্যানিম্যাল হরমোনের মধ্যে প্রত্যেকটা গ্রন্থির আলাদা আলাদা করে তুমি চার্ট করে, ধরো পিটুইটারি থেকে কি কি হরমোন নিঃসৃত হয়, অগ্র পিটুইটারি থেকে কি কি হরমোন নিঃসৃত হয়, মধ্য থেকে কি কি হরমোন নিঃসৃত হয়, পশ্চাৎ থেকে কি কি হরমোন নিঃসৃত হয়। ঠিক আছে, সেই জায়গাগুলো। এবং এটুকু তুমি মনে রাখবে, পশ্চাৎ পিটুইটারি থেকে অ্যাকচুয়ালি যে অক্সিটোসিন আর ভ্যাসোপ্রেসিন, এগুলো অ্যাকচুয়ালি পশ্চাৎ পিটুইটারিতে সঞ্চিত থাকে। এদের প্রত্যেকের কাজগুলো করবে, কারণ বিগত বছরের প্রশ্নগুলো তুমি যদি দেখো, অনেক ক্ষেত্রে কিন্তু হরমোনের কাজ তোমাকে দিচ্ছে। তো সেই জায়গাগুলো তুমি একটু ভালো করে নিশ্চয়ই করে নিলে। এবং সম্ভব হলে ধরো তোমাকে অ্যাড্রিনাল গ্রন্থির কোন একটা মানে অ্যাড্রিনাল গ্রন্থির নিঃসৃত হরমোন থেকে কিছু একটা প্রশ্ন তোমাকে দিয়েছে। এমন কিছুই নয়, জাস্ট একটা এরকম তুমি হালকা করে ধরো একটা কিডনিটা এরকম দেখিয়ে দিয়ে এর উপরে তুমি একটা অ্যাড্রিনাল গ্রন্থি এরকম ত্রিকোণাকৃতি টাইপের তুমি দেখিয়ে দিতে পারো। এক্ষেত্রে এই ধরনের ইনপুট তুমি যদি দাও, এই ধরনের জিনিসপত্র তুমি যদি দাও,
তাহলে কিন্তু তোমার খাতাটা অনেকটাই সমৃদ্ধ হয়ে যাবে। প্রাণীদের ক্ষেত্রে যে সাড়া প্রদানের যে ব্যাপার আছে বা স্নায়ুতন্ত্রের যে ব্যাপার আছে, তো এই জায়গাটা একটু ভালো করে ভেবে নেবে। ধরো এবারে যেহেতু নিউরনটা খুব খুব ইম্পর্টেন্ট ছবির জন্য, কিন্তু সেক্ষেত্রে কিন্তু চোখ থেকে তোমার কিন্তু শর্ট কোশ্চেন আসার চান্স বেশি। তো সেক্ষেত্রে চোখের যে বিভিন্ন পার্ট গুলো আছে তার প্রত্যেকটা অংশের কাজ, স্ক্লেরা কোথায় থাকে, কর্নিয়া কোথায় থাকে, কনজাংটিভা কোথায় থাকে, বা ধরো রেটিনা, অন্ধবিন্দু, পিতবিন্দু, এদের কাজগুলো জাস্ট একটু ধরো তুমি ভেবে নিচ্ছ। হ্যাঁ, এবং তার সাথে সাথে উপযোজন কিভাবে হচ্ছে, যে ধরো দূরের বস্তুর ক্ষেত্রে কিভাবে উপযোজন হচ্ছে, কাছের বস্তুর ক্ষেত্রে কিভাবে উপযোজন হচ্ছে, এটা একটু তোমাকে মনে রাখতে হবে। যে দূরের বস্তুর ক্ষেত্রে বক্রতা কি হচ্ছে বা কাছের বস্তুর ক্ষেত্রে বক্রতা কি হচ্ছে, এই জায়গাগুলো একটু ভাবনা চিন্তা করে নেবে, কারণ এইগুলো এই সময় কিন্তু ভাবনা চিন্তা করার সময় এসে গেছে। হলো, তারপর লাস্টে আছে আমাদের যে বিভিন্ন যে গমন গুলো আছে, সেটা হতে পারে অ্যামিবা, হতে পারে মানুষ, এক্ষেত্রে যে পেশিগুলো কাজ করছে, ঠিক আছে, মানুষের ক্ষেত্রে গ্যাস্ট্রোকনেমিয়াস, ঠিক আছে, বাইসেপস ফিমোরিস, এই যে বিভিন্ন ধরনের পেশিগুলো আছে। পায়রার ক্ষেত্রে পায়রার উড্ডয়নটা কিভাবে হচ্ছে, তো কটা বায়ুথলি থাকছে, রেমিজেস কটা থাকছে, রেক্ট্রিসেস কটা থাকছে, তারপরে হচ্ছে যে পায়রার দেহে যে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা, সেগুলো কিভাবে কাজ করছে, এই জায়গাগুলো আমাদেরকে কিন্তু একটু ফোকাস করতে হবে। এই জায়গাগুলো তোমার কি ঠিকঠাক করা আছে একটু ভেবে নাও। তাহলে কি দাঁড়ালো, এই চ্যাপ্টার থেকে তুমি 5টা এরকম সাব ইউনিট ধরে ধরে যদি পড়াশোনা করো, তোমার কিন্তু এক্স্যাক্টলি প্রথম চ্যাপ্টারের প্রিপারেশন একদম খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। 1 2 3 4 5 এই 5টা সাব ইউনিট ধরে পড়লেই তোমার কিন্তু ফার্স্ট চ্যাপ্টার একদম কমপ্লিট। আমি এবার এই ভাবলে তোমার কি সুবিধা হয় আমি তোমাকে একটু বলি। এইগুলো পড়লে তাহলে কিন্তু তোমার কোর এরিয়াটা কভার হয়ে যাচ্ছে। ধরো মাধ্যমিক 2023 একটা প্রশ্ন দিয়েছিল, ন্যাস্টিক চলন উদ্দীপকের ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তো এই ক্ষেত্রে তীব্রতা উত্তর হবে। তো এই ধরনের জায়গাগুলো কিন্তু তোমার বাদ যাবে না, এরকম ভাবে আমি যেরকম বললাম সেইগুলো একটু এখন থেকে ভেবে রাখবে। বা দেখবে মাধ্যমিক 2022 একটা প্রশ্ন দিয়েছিল, যে 4টে স্টেটমেন্ট দিয়ে দিয়েছিল, বাক্য দিয়ে দিয়েছিল, দিয়ে বলেছিল যে অ্যাড্রিনালিন সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয় তা বলো। তো এই ধরনের এরিয়াগুলো, এই ধরনের এমসিকিউ গুলো তুমি কিন্তু একদম মানে কনফিডেন্টলি করতে পারবে। আমি যেরকম ভাবে বললাম, এই যে 5টা ইউনিটের কথা যেগুলো বললাম, এইভাবে তুমি কিন্তু যদি প্রিপারেশনটাকে একটু ভেবে নাও, কারণ তুমি যখনই ভাবছো যেখানে কোনো জায়গাটা ধরো আটকে যাচ্ছে, সেই জায়গাটা তখন একবার বই খুলে দেখে নিতে পারো। এরপর আমরা চলে আসবো দ্বিতীয় চ্যাপ্টারে। এক্ষেত্রে আরো একটা ইম্পর্টেন্ট কথা বলবো, এই যে 5টা তোমার হচ্ছে যে সাব ইউনিট আমি বললাম, এর মধ্যে লাস্ট কয়েক বছরে তুমি যদি দেখো, মানে 2024, 23, 22 এইরকম ভাবে প্রশ্নগুলোকে আমি অ্যানালাইসিস করে দেখছিলাম, যে প্রাণীদের সাড়া প্রদান ও স্নায়ুতন্ত্র, এই যে পার্টটা আছে না, এখান থেকে কিন্তু সব থেকে বেশি কোশ্চেন আসছে। এখান থেকে কিন্তু সব থেকে বেশি কোশ্চেন আসছে এই চ্যাপ্টারের মধ্যে থেকে। তোমাকে এরকম একটা স্পেশাল কিন্তু ইনফো আমি তোমাকে দিয়ে দিলাম, এটা তোমাদের কাজে লাগবে। যাদের প্রিপারেশন হয়তো অতটা ভালো নেই কোনো কারণে, তারা কিন্তু এই মুহূর্তে এই জায়গাগুলো আমি যেটা বলছি, এটা আমি প্রত্যেক চ্যাপ্টারেরই বলে দিচ্ছি, এইগুলো ভালো করে জোর দাও। বাকি ইউনিট গুলো তো পড়বেই, কিন্তু এই যে এরিয়াটা বলছি, এটা যেন কোনোভাবেই বাদ না যায়। আবার 2025-এর ক্ষেত্রে ওই গমনের জায়গাটা থেকে একটু বেশি প্রশ্ন এসেছে। ওকে, এবার আমরা চলে যাব সেকেন্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে যে জীবনের প্রবাহমানতা। এই সেকেন্ড চ্যাপ্টার থেকে টোটাল প্রশ্ন আসে 17 নম্বর। প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে যেমন 19 নম্বর আসে, এই সেকেন্ড চ্যাপ্টারের ক্ষেত্রে টোটাল প্রশ্ন আসে 17 নম্বর। এই চ্যাপ্টারটার ক্ষেত্রে দেখো এখানে যেটা 4টে সাব ইউনিট আছে, কোষ বিভাজন ও কোষচক্র, জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন আর বৃদ্ধি বিকাশ। এর মধ্যে আবার আমি যেটা প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে করে দিলাম, সব থেকে বেশি প্রশ্ন আসে কিন্তু এই পার্টটা থেকে, কোষ বিভাজন ও কোষচক্র। যাদের প্রিপারেশন একটু কম আছে, তারা কিন্তু এই যে এরিয়াগুলোকে আমি মেনশন করে দিচ্ছি, এগুলোকে আগে ভালো করে তৈরি করো, তারপর বাকিগুলো যাবে। ধরো তুমি বৃদ্ধি বিকাশটা খুব ভালো করে বৃদ্ধি বিকাশের পার্টটা পড়লে, কিন্তু এই জায়গাটা বাদ দিয়ে দিলে, তাহলে কিন্তু তোমার নাম্বারটা কমে যাবে। এইটাকে জোর দাও, তারপর তুমি কিন্তু এই পার্টগুলোয় আসবে। এবার এক্ষেত্রেও তুমি সেম নিজেকে প্রশ্ন করো যে পিওয়াইকিউ কি কি পড়েছে দেখো, বা কোষ বিভাজন ও কোষ চক্রের ক্ষেত্রে মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, তাদের যে সংজ্ঞা, তাদের যে উদাহরণ, এবং যখন বলবে তুমি মানে না তোমাকে চাইলেও তাদের একটা রেখাচিত্র তুমি দিয়ে দিলে খুব ভালো হয়। ধরো মাইটোসিস থেকে কোনো প্রশ্ন এসেছে, ধরো 2n থেকে তুমি 2n করে এরকম দেখিয়ে দিতে পারো যে যে কোষগুলো তৈরি হচ্ছে। আবার যদি ধরো মিওসিস আসে, 2n থেকে ফার্স্টে মিওসিস 1 বলে nn করে দিলে, মিওসিস 2 এ আবার এখান থেকে nn, আবার এখান থেকে nn। তো এরকম একটা ছোট্ট চার্ট করে দিতে তোমার কিন্তু একদমই বেশি সময় লাগবে না। এটা করে দিতে পারলে উত্তরটা কিন্তু তোমার অনেকটা ভালো হবে, বা পরীক্ষকের যিনি খাতা দেখছেন তার কাছে তোমার খাতার ইমপ্রেশনটা অনেক বেটার হবে। এবার এখানে G1, S, G2 যে এরিয়া গুলো আছে, সে G1 এর কাজ দেখো, S এর কাজ দেখো, যে S এ মেনলি তো ডিএনএ সংশ্লেষ হয়, ঠিক আছে, তার সাথে আর কি কাজ হয়, আরো 2-1টা করে কাজ, প্রত্যেকের অন্তত 2টো করে কাজ করে রাখো। G1, S, G2, ইন্টারফেজ কোনটা, তারপরে হচ্ছে যে ধরো সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, আর বিশেষ করে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এদের মেন বৈশিষ্ট্যগুলো করে রাখবে, এদের মেন বৈশিষ্ট্যগুলো করে রাখবে।
এবার কোষ চক্রের ক্ষেত্রে যেটা আমি অলরেডি তোমাকে বললাম যে ইন্টারফেজ বা টোটাল যা যা বললাম সেই এরিয়াগুলো করবে। এবার জননের ক্ষেত্রে অযৌন জনন বা যৌন জনন, অযৌন জননের ক্ষেত্রে যে বিভিন্ন যে ভাগ টাগ গুলো আছে, ঠিক আছে, কোরকোদ্গম বলো, খন্ডি ভবন বলো, তাদের একটা করে যদি স্কেচ করে দিতে পারো খুব ভালো হয়। ঠিক আছে, হাইড্রার যখন তোমার বার্ডিংটা বলবে, তো বার্ডিং এর একটা হাইড্রার ছবি না আঁকার তো কিছু নেই, খুব সোজা ছবি, তো সেটাকে তুমি করলে খুব ভালো হয়। সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ক্ষেত্রে আমরা সকলেই জানি যে সপুষ্পক উদ্ভিদের দিনিষেক দেখা যায়, দিনিষেক দেখা যায়। তো দিনিষেকের কনসেপ্ট একটু ভালো করে তুমি বুঝে রাখলে যে দুবার এখানে নিষেক হয় তাই এটাকে দিনিষেক বলা হচ্ছে। ঠিক আছে, এবং তাদের মধ্যে কোনটা 3n, এটা থেকে কিন্তু একটা অঙ্ক অনেক সময় এরকম দিয়ে দেয়, ধরো শস্যটা হচ্ছে 3n, বাকি যে পার্ট গুলো পড়ে রয়েছে তাদের মধ্যে কোনটা 2n কোনটা n, এই এরিয়াগুলো তোমাকে কিন্তু একটু করে রাখতে হবে। তারপরে বৃদ্ধি বিকাশ, বৃদ্ধি বিকাশটার ক্ষেত্রে খুব একটা প্রশ্ন আসে না, তবে একটা ধরো বৃদ্ধি বিকাশের সম্পর্ক দিয়ে দিতে পারে, বা বৃদ্ধির বিভিন্ন যে দশাগুলো এখান থেকে কোনো এমসিকিউ দিয়ে দিতে পারে, বিকাশের ক্ষেত্রে কি দশা আছে সেই দশাগুলো থেকে কোনো এমসিকিউ দিয়ে দিতে পারে। হলো, এইটা গেল আমাদের সেকেন্ড চ্যাপ্টারের আলোচনা। এবার পিওআইকিউ এর কোশ্চেন গুলো দেখলে তোমার কিন্তু একটা বিশেষ সুবিধা হবে। দেখবে অনেক সময় পিওআইকিউ এ কোনো বছর এমসিকিউ পড়েছে, সেটাই পরের বছর বা তার 1-2 বছর বাদে সেটাকে হয়তো ধরো শূন্যস্থান পূরণে দিয়ে দিয়েছে। তোমাকে আমি একটা উদাহরণ দিই, মাধ্যমিক 2022 একটা প্রশ্ন পড়েছিল যে একটা এমসিকিউ পড়েছিল যে ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হচ্ছে, 4টে অপশন ছিল, উত্তর হবে টেলোমিয়ার। এবার 2025-এ গত বছরে দেখবে একটা প্রশ্ন এসেছিল যে ড্যাশ ক্রোমোজোমের কে তার ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, ক্রোমোজোম প্রান্তকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, তো এক্ষেত্রে উত্তর হবে টেলোমিয়ার। তাহলে বুঝতে পারছো তো, একই প্রশ্ন মাধ্যমিক 2022-এ যেটা এসেছিল সেটাকে একটু জাস্ট ভাষাটা চেঞ্জ করে 2025-এ দিয়ে দিয়েছে। তো এই ধরনের ক্ষেত্রে আমি যেরকম ভাবে বলছি, ইউনিট গুলো ধরে ধরে তোমার পড়া থাকলে তুমি ইজিলি এমসিকিউ বলো বা 1 মার্কসের যে প্রশ্নগুলো বলো সেগুলো কিন্তু তুমি ইজিলি উত্তর করতে পারবে। এরপর চলে আসবো আমরা থার্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এখান থেকে 15 নম্বর আসবে। এইবার দেখো, বংশগতির ক্ষেত্রে প্রত্যেকটা টার্মিনোলজি তোমার ভালো করে জানা আছে কিনা সেটা একটু মনে করে দেখে নাও। যে ধরো আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, যে টেস্ট ক্রস, ব্যাক ক্রস, হোমোজাইগাস, হেটেরোজাইগাস, জিন, অ্যালিল, এই যে বিভিন্ন ধরনের শব্দগুলো আছে, শব্দার্থ আছে, এইগুলো তুমি জানলেই তুমি কিন্তু অনেক 2 নম্বরের প্রশ্নও করতে পারবে, তোমার কিন্তু 1 মার্কসের প্রশ্নও করতে পারবে। যেমন তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, যে হোমোজাইগাস হেটেরোজাইগাস যে কথাটা বললাম, দেখবে মাধ্যমিক 2022-এ একটা প্রশ্ন দিয়েছিল যে নিচের 4টে এরকম অপশন দিয়ে দিচ্ছে, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর, এরকম এগুলোকে মিশিয়ে মিশিয়ে, ক্যাপিটাল লেটার স্মল লেটার এরকম মিশিয়ে মিশিয়ে 4টে অপশন দিয়ে দিয়েছিল। ধরো একটা অপশন দিয়েছে ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর, একটা অপশন দিয়েছে ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, স্মল আর, এরকম অপশন দিয়েছে। আর একটা অপশন ছিল ধরো স্মল বি, স্মল আর, আর একটা দিয়েছে দেখো স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর, এবং তোমাকে এরকম 4টে অপশন দিয়ে দিয়েছে, দিয়ে বলছে নিচের মধ্যে কোনটি হোমোজাইগাস সেটা নির্ণয় করো। মাধ্যমিক 2022 এই প্রশ্নটা এসেছিল, তুমি প্রশ্ন খুলে দেখে নিতে পারো। দেখো এই প্রশ্নটা অবশ্যই তুমি বুঝতে পারছো, মানে একদম আমি যদি খুব সোজা ভাষায় বলি, বড় হাত ছোট হাত মিশে আছে তাই এটা হোমোজাইগাস নয়। এখানেও বড় হাত ছোট হাত মিশে আছে, হোমোজাইগাস নয়। বড় হাত ছোট হাত এটাই মিশে নেই, এটা কিন্তু হোমোজাইগাস। এটাতেও দেখো ছোট হাত বড় হাত মিশে আছে তাই এটাও হোমোজাইগাস নয়। তাহলে আমাদের উত্তর হবে এইটা, এইরকম ভাবে প্রশ্নগুলোকে একটু খেয়াল রাখতে হবে। যে টার্মিনোলজিটা তুমি যদি জানো, মানে শব্দার্থ যেগুলো দেখতে বলছি সেটা যদি তুমি ভালো করে জানো, তাহলে কিন্তু উত্তর করতে পারবে। এবং এই চ্যাপ্টার থেকে তো একটা অঙ্ক অবশ্যই আসবে, তুমি এক্সপেক্ট করতেই পারো। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বছর ধরো দ্বিসংকর জনন থেকে একটা অঙ্ক দিয়ে দিল, এবং সেটার অর হিসেবে বংশগতির যে জিনগত রোগ সেখান থেকে অঙ্ক দেয়া হয়েছে। তো তোমরা চাইলে যদি অঙ্কটা এখনো অনেকের অসুবিধা হয়, যদি মানে কারো অসুবিধা হলে তোমরা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারো, বায়ো উইজার্ড দেবাংশু স্যার। ওখানে মাধ্যমিকের প্লেলিস্টে দেখবে আমি বংশগতির অঙ্কগুলো ধরে 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 অঙ্কের উপর স্পেশাল কিছু ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেটাকে দেখে নিতে পারো। এবার সাধারণ জিনগত রোগের যে ব্যাপারটা বলছিলাম, তো জিনগত রোগের ব্যাপারের ক্ষেত্রেও যে তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। অনেকে আমি ছাত্রছাত্রীদের খাতা দেখতে গিয়ে দেখি থ্যালাসেমিয়ার অঙ্ক করছে, সেখানে XY ধরে করে ফেলছে। এই কনসেপচুয়াল ভুলগুলো যেন না হয়। তোমাকে মনে রাখতে হবে থ্যালাসেমিয়া একটা অটোজোম বাহিত রোগ, তাই থ্যালাসেমিয়ার ক্ষেত্রে XY ব্যবহার করতে পারো না। ওখানে তুমি থ্যাল প্লাস থ্যাল বা ক্যাপিটাল স্মল এইরকম চিহ্ন ধরে তোমাকে ব্যবহার করতে হবে। আবার যদি তোমাকে হিমোফিলিয়া থেকে অঙ্ক দেয়, বা তোমাকে ধরো বর্ণান্ধতা থেকে অঙ্ক দেয়, তাহলে সেক্ষেত্রে তুমি XY ব্যবহার করতে পারবে। ছেলেদের ক্ষেত্রে XY ধরে করবে, মেয়েদের ক্ষেত্রে XX ধরে করবে। আশা করি বোঝাতে পেরেছি। তো এইভাবে এই চ্যাপ্টারটা তোমাকে কিন্তু টোটাল ভাবে রেডি করে নিতে হবে। মেন্ডেল যে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য বলেছিলেন সেগুলোকে ভালো করে যাবে। মাধ্যমিক 2017-তে একটা এরকম বৈশিষ্ট্য তুলে প্রশ্ন এসেছিল যে বীজের কুঞ্চিত আকারটা সেটি একটা ড্যাশ বৈশিষ্ট্য, এরকম একটা প্রশ্ন কিন্তু এসেছিল। তো এইভাবে করে নেবে।
এই চ্যাপ্টারটা থেকে, অর্থাৎ ফোর্থ চ্যাপ্টার বা অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার থেকে, এখান থেকে টোটাল 15 মার্কস প্রশ্ন আছে। এখানেও দুটো সাব ইউনিটে আমরা চ্যাপ্টারটাকে ভাগ করতে পারবো, অভিব্যক্তি আর অভিযোজন। অভিব্যক্তির মধ্যে যে পার্ট গুলো আছে, ধর জীবনের উৎপত্তি কিভাবে হয়েছিল, সেখানে যে টার্মিনোলজি গুলো আছে, হট ডাইলিউট স্যুপ কি হয়েছিল, বা কোয়াসার্ভেট মতবাদটা কে দিয়েছিলেন, ধরা যাক কোয়াসার্ভেট মতবাদটা হচ্ছে ওপারিন দিয়েছিলেন, মাইক্রোস্ফিয়ার মতবাদটা বিজ্ঞানী ফক্স দিয়েছিলেন, হট ডাইলিউট স্যুপটা কাকে বলে বা হট ডাইলিউট স্যুপ মতবাদ কে দিয়েছিলেন সেটা হ্যালডেন দিয়েছিলেন। এই জায়গাগুলো তোকে মনে রাখতে হবে। বা জীবনের উৎপত্তির যে রেখাচিত্র, যে কিভাবে সরল যৌগগুলো থেকে জটিল যৌগগুলো তৈরি হলো, তার যে রেখাচিত্র সেটাকে একটু করে রাখতে হবে। বা এবারের জন্য খুব মিলার-উডের পরীক্ষা তো খুব ইম্পর্টেন্ট, নিশ্চয়ই তোরা করেছিস। তো মিলার-উডের পরীক্ষাতে যে অনুপাতগুলো দেওয়া আছে, বা মিলার-উডের পরীক্ষায় যে কি কি বিক্রিয়ক ছিল বা কি কি তার কন্ডিশন ছিল, সেই জায়গাগুলোকে একটু ভালো করে করে রাখতে হবে। মিলার-উডের পরীক্ষা কিন্তু 2024-এই কিন্তু ওখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছে, 24-এই ওখান থেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এসেছিল। তো সেই রকম প্রশ্ন কিন্তু এবারেও আসতে পারে। এবং তার সাথে সাথে অভিযোজনের যে পার্টটা, বা অভিযোজন বলার আগে যে অভিব্যক্তির মধ্যে ওই সমসংস্থ অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, ঠিক আছে, এই জায়গাগুলো তোকে মনে রাখতে হবে। যে সমসংস্থ অঙ্গ মানে কি, বা সমবৃত্তীয় অঙ্গ মানে কি। সমবৃত্তীয় মানে হচ্ছে সমকাজ, বৃত্তি কথাটা, ঠিক আছে। বৃত্তি কথাটা তো কাজের ভালো অর্থে ব্যবহার করা হয়, তাহলে এদের কাজটা সমান, এদের কাজটা সমান কিন্তু এদের গঠন আলাদা। আবার সমসংস্থর ক্ষেত্রে কি হচ্ছে না, এদের গঠনটা এক কিন্তু কাজ আলাদা, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো এটা দেখতে হবে। এবং অবশ্যই এই ধরনের প্রশ্ন বললে উদাহরণটা দিয়ে দেওয়ার চেষ্টা করবি, বা তোকে উদাহরণ দিয়ে দিয়েও জানতে চাইতে পারে যে মানুষের হাত, মানে ধর পাখির ডানা, এই যে বিভিন্ন উদাহরণগুলো, এই কোনটা কিসের উদাহরণ। বা ধরা যাক আমি একটা তোর সমসংস্থ অঙ্গ, তাই সে অপসারী বিবর্তনকে নির্দেশ করে। সমবৃত্তীয় অঙ্গ সে অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। এই জায়গাগুলো একটু ভালো করে যেন ভেবে রাখতে হবে, যে এইগুলো করা আছে কিনা। সমস্ত অঙ্গ বা সমবৃত্তি অঙ্গের যে পার্থক্য, এটা নিশ্চয়ই এতদিনে তোরা জেনে গেছিস। এরপর অভিযোজনের পার্টটা থেকে তো কোশ্চেন আসেই, তবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে প্রধান জোর দিবি তুই কিন্তু, যদি যাদের প্রিপারেশন অতটাও ভালো নেই তারা কিন্তু অভিব্যক্তি পার্টটাকে বেশি জোর দিবি, অভিযোজন পার্টটাকে একটু কম জোর দিবি। কিন্তু আর যারা 90 পেতে চাইছো তারা তো পুরোটাকেই তোমাকে করতে হবে, এটা বুঝতেই পারছো। এরপর অভিযোজনের মধ্যে যে পার্ট গুলো আছে, যে কখন কে কি বিশেষ অভিযোজন করছে। ধরা যাক উটের ক্ষেত্রে কি অভিযোজন হয়, যে উট তো মরুভূমিতে থাকে, তারা জল কম পায়। তাহলে এই জায়গাটা বেসিক আইডিয়াটা আমাদেরকে বুঝতে হবে, যে উট কি এমন মেকানিজম করে, যে উট কি এমন বিশেষ পদ্ধতি অবলম্বন করে যার জন্য ও অত কম জল পেয়েও, বা ওই কম এরিয়া জল পাওয়া এরিয়াতে থেকেও সে দিব্যি কিন্তু বেঁচে থাকতে পারছে। আহ মৌন নৃত্য খুব ইম্পর্টেন্ট। তো মৌন নৃত্যের যে বিভিন্ন ভাগগুলো, এক্ষেত্রে আমি বলবো যদি একটা মৌন নৃত্যের ক্ষেত্রে একটা স্কেচ করে দেখিয়ে দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু খুব ভালো হয়। যে ওয়াগটেল নৃত্য, কখন ওয়াগটেল নৃত্য সে করছে, বা কখন কোন ডান্সটা সে করছে, তার যে ডান্স ফর্মটা, সেইটাকে একটু ভালো করে আমাদেরকে মানে করে যেতে হবে। সুন্দরীর ক্ষেত্রে যে সে কি কি অভিযোজন করছে, সে তার লবণ গ্রন্থি কেন থাকছে, বা তার ক্ষেত্রে নিউম্যাটোফোর কেন দেখা যাচ্ছে, এইটা পড়লে আলাদা করে তোমাকে নিউম্যাটোফোরের প্রশ্ন দিলেও তুমি কিন্তু উত্তরটা দিয়ে দিতে পারবে ইজিলি। নিউম্যাটোফোর কি, সুন্দরী ক্ষেত্রে হঠাৎ শ্বাসমূল দেখা যাচ্ছে কেন, এই বেসিক কনসেপ্টটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। যে ওই এলাকায় তো লবণাক্ত মৃত্তিকা, তাহলে সেক্ষেত্রে সে মাটি থেকে সে পর্যাপ্ত অক্সিজেনটা পাচ্ছে না। তাহলে মাটি থেকে পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ার জন্য কিছু মূল সে মানে কিছু মূল উপরে উঠে আসছে, সেখান থেকে সে অক্সিজেনটা সংগ্রহ করছে। তো এইরকম ভাবে এটা বলা যেতে পারে। আর এই কারণের জন্যই ওদের মূলগুলো কিন্তু মাটির খুব বেশি গভীরে প্রবেশ করে না। এবং ক্যাকটাসের অভিযোজনটা নিশ্চয়ই অবশ্যই তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এই জায়গাগুলো কিন্তু পড়তে হবে, এই রকমই কিন্তু প্রশ্ন আসবে। যেমন মাধ্যমিক 2015, 2017 এখানে প্রশ্ন এসেছিল যে ক্যাকটাসের অভিযোজনগত গুরুত্ব লেখো, এরকম কিন্তু আসছে। এরপর চলে আসবো আমরা একদম লাস্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে যে আমাদের পরিবেশের ক্ষেত্রে যেটা অবশ্যই বলবো, যে নাইট্রোজেন চক্র খুব ভালো করে করতে হবে। নাইট্রোজেন চক্রের যে বেসিক কনসেপ্টটা, যে নাইট্রেট পয়েন্টটাকে তোমরা একটু বেশি করে ফোকাস করবে। যে নাইট্রেটটা কি হচ্ছে, এই নাইট্রেটের উপরই টোটাল ব্যাপারটা দাঁড়িয়ে আছে। যে নাইট্রেটটা কখন কিভাবে জীবদেহে যাচ্ছে, বা সেখানে কি কি পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের ফলে সেটা কিভাবে আবার বাতাসের নাইট্রোজেন বাতাসেই ফিরে যাচ্ছে। তো এইভাবে যে একটা সাইকেল মানে কি, যে ধরা যাক কেউ একজন সাইকেল চালাচ্ছে, তো সাইকেলের যে পয়েন্টটা এখন উপরে আছে, খানিক বাদে সেটা তো আবার নিচে চলে আসছে, খানিক বাদে সেই পয়েন্টটাই উপরে চলে যাচ্ছে। তো এই নাইট্রোজেন সাইকেলের কথাটাও তাই, বেসিক কনসেপ্টটাও তাই, যে এখানকার যে নাইট্রেট বলো নাইট্রাইট বলো, তারা মাটিতে থাকছে, আবার তারা পরবর্তীকালে নাইট্রোজেন ফর্মে মানে
পরিবেশে ফিরে যাচ্ছে। এইভাবে একটা চক্রাকারে এটা হচ্ছে বলে এটাকে আমরা নাইট্রোজেন সাইকেল বলছি। তো নাইট্রোজেন সাইকেলের যে মেন 4টে এরিয়া আছে, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন এবং নাইট্রোজেন ফিক্সেশন, প্রত্যেকটাতে তো ব্যাকটেরিয়া হেল্প করে। কোনটা কোন স্টেপে কে কোন ব্যাকটেরিয়া হেল্প করে সেগুলো কিন্তু একটু মনে রাখলে খুবই ভালো হয়। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স যথেষ্ট বেশি। বা ডিনাইট্রিফিকেশন মানে এই যে মানে একদম একটা প্রশ্ন এসেছিল একবার মাধ্যমিকে যে চতুর্থ ধাপটা কোনটা, চতুর্থ ধাপ মানে একদম লাস্ট ধাপটার কথা বলা হচ্ছে। তো যখন নাইট্রোজেনটা মানে একদম বাতাসে ফিরে যায় ওটাকেই তো আমরা ডিনাইট্রিফিকেশন বলি। তো ডিনাইট্রিফিকেশনের সময় কোন ব্যাকটেরিয়া সাহায্য করে, ধর যাক সিউডোমোনাস সাহায্য করে। এইরকম যে ব্যাকটেরিয়ার নামগুলো এইগুলো একটু ভেবে নিতে হবে যে এই জায়গাগুলো আমার কি মনে আছে কিনা। এবং অবশ্যই যেটা বলবো, এই 5th চ্যাপ্টার থেকে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন আসে। এই যে 5টা চ্যাপ্টার আমি বললাম, 1 2 3 4 বললাম, 5 নম্বরটা এখন আমি বলছি। এই 5টা চ্যাপ্টার থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে এই পঞ্চম চ্যাপ্টার থেকে। টোটাল 24 নম্বরের প্রশ্ন কিন্তু আসবে এই শুধুমাত্র এই 5th চ্যাপ্টার থেকে। আর এই চ্যাপ্টারটাই মানে আমাদের একদম লাস্ট চ্যাপ্টারটাই, একেও আমরা কিছু সাব ইউনিটে ভাগ করতে পারি। যেমন ধর নাইট্রোজেন চক্র, যেটা আমি বলছিলাম, পরিবেশ দূষণ, পরিবেশ ও মানব জনসমষ্টি এবং জীববৈচিত্র্য সংরক্ষণ। এর মধ্যে নাইট্রোজেন চক্রটা ভালো করে অবশ্যই কেন কেন করতে বলছি, এখান থেকে প্রশ্ন তুমি পাবেই পাবে। আর জীববৈচিত্র্য সংরক্ষণ এই পার্টটা এই চ্যাপ্টারের বলা ভালো, সব থেকে বেশি প্রশ্ন আসে এই পার্টটা থেকে। লাস্ট কয়েক বছরের প্রশ্ন দেখলে এই পার্টটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, জীববৈচিত্র্য সংরক্ষণ এই পার্টটা থেকে। ঠিক আছে, এবার পরিবেশ দূষণের মধ্যে এখানে ছাত্রছাত্রী একটা ভুল করে ফেলে। এই যে জল দূষণ আছে, বায়ু দূষণ আছে, অনেকেই এগুলোকে বানিয়ে লিখতে চায়। বানিয়ে লিখলে হবে না, মানে প্রপার তথ্য দিয়ে লিখতে হবে। যে বা এই পরিবেশ দূষণের মধ্যেই যে এই হাঁপানি, অ্যাজমা, এই পার্টগুলো থেকে কিন্তু বেশ প্রশ্ন আছে, যেগুলো কেন হয়, যে আমাদের যে ট্র্যাকিয়ার সাথে তার কি সম্পর্ক। তো এই পার্টগুলোকে একটু আমাদের খুব ভালো করে দেখে যেতে হবে, সেগুলো কি করা আছে না নেই সেইটা একটু তোমরা একটু ভেবে নাও। এবার নাইট্রোজেন চক্রের যেটা বলছিলাম, যে নাইট্রোজেন চক্রের মধ্যে থেকে ওই যে ডিনাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন, তাদের সংজ্ঞাগুলো কিন্তু ভালো করে করতে হবে। এবং নাইট্রোজেন চক্রের রেখাচিত্র দেখবে সম্রাট এক্সক্লুসিভের বইয়েও কিন্তু রেখাচিত্রটা করে দেওয়া আছে, তো রেখাচিত্রটা একটু ভালো করে দেখে যেও। এবার পরিবেশ ও মানব জনসমষ্টির যে পার্টটা, এখানকার মধ্যে থেকেও কিন্তু পিওয়াইকিউ এ বেশ কিছু প্রশ্ন এসেছিল। এখানে যে যেমন এখানে যে পপুলেশনের কনসেপ্টটা আছে, তো পপুলেশনটা কেন বাড়ছে বা পপুলেশন কেন কমে, তার যে ফ্যাক্টর গুলো আছে সেই ফ্যাক্টর গুলো কিন্তু আমাদেরকে ভালো করে যেতে হবে। যে আমি কথার কথা বলছি, যেমন ন্যাটালিটি যেটাকে বলা হয়, অর্থাৎ জন্মহার বা মৃত্যু হার, মর্টালিটি, এবং তার সাথে যে ইমাইগ্রেশন আর ইমাইগ্রেশন, এই যে কথাগুলো আছে 4টে কথা, ন্যাটালিটি, মর্টালিটি, ইমাইগ্রেশন, এই যে কথাগুলো আছে, জন্মহার, মৃত্যুহার, আর তার সাথে যে ওই এরিয়াটায় কতজন বাইরে থেকে আসছে আর ওই এরিয়া থেকে কতজন বাইরে বেরিয়ে যাচ্ছে, এই যে পার্টগুলো আছে তাদের রিলেটেড যে সূত্রগুলো, সেই জায়গাটা একটু দেখে আমাদের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করে রাখতে হবে। এতদিনে নিশ্চয়ই তোমরা কনসেপ্ট ক্লিয়ার করেছো, না করে থাকলে এই কদিনে কিন্তু করে নাও, সেই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করে নিতে হবে। সেই এরিয়া থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আর ওই যে দূষণ বলছিলাম, তুমি 2017তেই একটা এমসিকিউ ছিল যে বায়ু দূষণের সাথে সম্পর্কিত রোগগুলো হলো, দিয়ে 4টে অপশন দিয়ে দিয়েছিল। তাহলে বায়ু দূষণের সাথে সম্পর্কিত রোগগুলো তোমাকে তার মধ্যে থেকে বেছে নিতে হবে। যেমন ধরো ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার, তো এই জায়গাগুলো হচ্ছে বায়ু দূষণের সাথে সম্পর্কিত। এরকম অপশন ছিল, তাহলে ওই অপশনটা উত্তর হবে। এই জায়গাগুলোকে করে নিতে হবে। আর এই যে জীববৈচিত্র্য সংরক্ষণ, এখানে তো প্রচুর কিছু আছে, যে ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ, এই প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা সবার কি করা আছে সেটাকে একটু তোমরা ভেবে নাও। যে ইনসিটু মানে কি, মানে নিজস্ব পরিবেশে প্রাণীদেরকে আমরা সংরক্ষণ করছি, আর এক্সিটু মানে তাদেরকে যেন তুলে এনে বাইরের জায়গাতে আমরা সংরক্ষণ করছি। ঠিক আছে, এবার যেমন চিড়িয়াখানা, তো চিড়িয়াখানা নিশ্চয়ই ইনসিটু নয়, কারণ তাদের তো নিজস্ব জায়গা সেটা নয়, তাদেরকে আমরা অন্য বিভিন্ন জায়গা থেকে ধরা যাক অন্য একটা জায়গা থেকে আমরা বাঘ তুলে এনেছি, অন্য আরেকটা জঙ্গল থেকে আমরা হাতি তুলে এনেছি, তো তাদেরকে নিয়ে আমরা এক জায়গায় রেখে আমরা চিড়িয়াখানা বানিয়েছি। তাহলে চিড়িয়াখানা নিশ্চয়ই ইনসিটু সংরক্ষণ নয়। তো এই কনসেপ্ট গুলো যেন ক্লিয়ার থাকে। এবং তার সাথে সাথে এই যে আমাদের জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ বা স্যাংচুয়ারি, এদের যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো ভালো করে করতে হবে। এদের যে বায়োস্ফিয়ার রিজার্ভে কটা এরিয়া, যে কোন এরিয়ার কি পার্থক্য, যে একদম একদম মেন এরিয়াটাকে আমরা কি বলি, একদম ভেতরে থাকবে আমাদের কোর এরিয়া। ঠিক আছে, কোর এরিয়া থাকে, আর দুটো এরিয়া কি তোমরা কমেন্ট করে জানাও তো ভাবে। এই এরিয়াগুলোর বৈশিষ্ট্য কি সেগুলো ভালো করে দেখে যেতে হবে, যে কোথায় ট্যুরিজম অ্যালাউড, কোথায় ট্যুরিজম অ্যালাউড নয়, মানে পর্যটক কোথায় যেতে পারবে, কোথায় পর্যটক যেতে পারবে না, এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে। এবং তার সাথে সাথে যে সংরক্ষণের যে ব্যাপারগুলো আছে, আমি যেটা ভিডিও শুরুর দিকেও বললাম, যে কুমির সংরক্ষণ বলো বা রেড পান্ডা সংরক্ষণ বলো বা সিংহ সংরক্ষণ বলো, ব্যাঘ্র সংরক্ষণ বলো, তাদের বিজ্ঞানসম্মত নামটাই তো কয়েকটা মাত্র আছে, বিজ্ঞানসম্মত নামটা একটু দিয়ে দিলে খুব ভালো হয়। তাদের সংরক্ষণের কি বিশেষ বৈশিষ্ট্য আছে, এবং অবশ্যই পিবিআর আর জেএফএম,
পিবিআর আর জেএফএম, বিশেষ করে এবারের জন্য আমি জেএফএমটা বলবো। জেএফএমটা করবে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যেটা অজিত কুমার ব্যানার্জির নেতৃত্বে হয়েছিল মেদিনীপুরের আড়াবাড়ি এরিয়াতে। কনসেপ্টটা কি, যে অজিত কুমার ব্যানার্জি উনি দেখেছিলেন যে এটা এমন একটা পরিস্থিতি যে গ্রামবাসীকে সাহায্য ছাড়া এইটাকে মানে কে কে চোরা শিকার করছে তাদেরকে ধরা সম্ভব হচ্ছে না। তো তাদেরকে ইনক্লুড করে নিল। গ্রামবাসীকে ইনক্লুড করে নিলে তাহলে সুবিধাটা কি, তাদেরকে তারা মানে তিনি প্রস্তাব দিলেন যে এখান থেকে যে ওই চোরা শিকার বন্ধ করে সেখান থেকে যে লাভ হবে তার একটা কি বলবো, তার একটা আর্থিক সুবিধা গ্রামবাসীকেও দেওয়া হবে। তো এই যে কনসেপ্ট গুলো প্রপারলি ক্লিয়ার রাখো। ওই জন্যই কথাটা আছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জয়েন্ট কথাটার মানেটা কি, জয়েন্ট কথাটা হচ্ছে যে এখানে সরকার তো সাহায্য করছে, সরকার তো এখানে ইনভলভ আছে, তার সাথে সাথে ওই নিজস্ব এলাকার যে লোকালিটির যে লোকজন তাদেরকেও আমরা ইনভলভ করেছি। তো জেএফএম বা পিবিআর এর পুরো কথাটা কি, এই কথাগুলো কিন্তু একটু নিশ্চয়ই তোমাদের এতদিনে রেডি হয়ে গেছে। তো সেইটাকে, এই কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করে তোমাকে কিন্তু যেতে হবে। আর রেড পান্ডা কাদের কত সংখ্যা হচ্ছে, এবং এই যে এন্ডেঞ্জার্ড এনিম্যাল গুলো আছে বা এই যে জীববৈচিত্র্য ক্ষেত্রে কাদেরকে আমরা এন্ডেঞ্জার্ড বলছি, কাদেরকে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বলছি, তাদের একটু বেসিক কনসেপ্ট রেখে দাও, তাহলে সুবিধা হবে। এইগুলো ঠিকঠাক করা আছে কিনা, আমি যা যা বললাম গোটা ভিডিওটা, এই জায়গাগুলো একটু ভেবে নাও, তাহলে তোমাদের জীবন বিজ্ঞানের চিন্তার কিন্তু কোনো কারণই থাকবে না। জায়গাগুলোকে তোমরা জোর দাও, এবং এখান থেকেই কিন্তু প্রচুর প্রচুর পিওয়াইকিউ এসেছে। যেমন আমি তোমাকে আরো দু একটা পিওয়াইকিউ বলছি। মাধ্যমিক 2020-তে একটা প্রশ্ন দিয়েছিল এমসিকিউ এ, যে ব্যাকগ্রাউন্ড চারটে মানে এরিয়ার নাম দিয়েছে, চারটে অপশন দিয়েছে, দিয়েছে এর মধ্যে কোন ব্যাঘ্র প্রকল্পটি আমাদের রাজ্যে অবস্থিত, এরকম একটা প্রশ্ন দিয়েছিল। বা 2020-তেই আরো একটা প্রশ্ন দিয়েছিল যে পূর্ব হিমালয় হটস্পটে একটি বিপন্ন উদ্ভিদ হলো রডোডেনড্রন, এটা কি সত্য না মিথ্যা বলো। তার মানে আমি যে এরিয়াটা বললাম, এই জায়গাটা করতে গিয়েই তুমি কিন্তু ওটা পরিষ্কার বুঝতে পারবে। যদি তোমার গ্যাপ থেকে থাকতো আগে, তাহলে কিন্তু এইটা করার সময় তোমার কিন্তু ওই গ্যাপটা ফিল আপ হয়ে যাবে, গ্যাপটা আর থাকবে না। এবং ভারতবর্ষের কটা হটস্পট, ওই যে চারটে হটস্পট আছে, তো চারটে হটস্পটের যে কি কি বিশেষ বৈশিষ্ট্য এবং কি কি বিশেষ উদ্ভিদ বা কি কি বিশেষ জীব পাওয়া যায়, সেই এরিয়াটা আমাদেরকে কিন্তু করে যেতে হবে। পূর্ব হিমালয় বলো, পশ্চিম ঘাট বলো, সুন্দারল্যান্ড বলো, সুন্দারল্যান্ডের মধ্যে যে নিকোবর যে এরিয়াটা আছে ওইটাকে বলা হচ্ছে সুন্দারল্যান্ড। ঠিক আছে, তো এই এরিয়াগুলোকে ভালো করে আমাদেরকে দেখে যেতে হবে, এবং তাদের রিলেটেড যে মানে জীব যেটাকে বললাম সেইগুলোকে ভালো করে আমাদেরকে দেখে যেতে হবে। তার সঙ্গে যে ইন্দো বার্মা আছে, তো ইন্দো বার্মাটা এরিয়াতেও সেম কথাই বলবো, তো এটা করে যেতে হবে। বা হটস্পটের যে এরিয়াগুলো আছে সেখানকার বিশেষ বৈশিষ্ট্য সেটা জানা আছে, তো সেটা একটু ভালো করে ভেবে নাও। যে এখানে কিন্তু দেখবে এন্ডেমিক কথাটা লিখতেই হবে, যে এন্ডেমিজম, যে এন্ডেমিক প্রজাতি সেখানে কিন্তু থাকতেই হবে। এই এন্ডেমিক জীব কাদেরকে বলা হয় এটাও একটু কমেন্ট করে জানাও তো, তোমরা পারো কিনা দেখি, এন্ডেমিক প্রজাতি কাকে বলা হয়। এবং তার সাথে সাথে এখানে যে মানে মোটামুটি এই এরিয়ার যে নিজস্ব যে জীব তাদের মধ্যে প্রায় 70% অবলুপ্ত হয়ে গিয়ে থাকতে হবে। এই ধরনের পয়েন্টগুলো যেন থাকেই থাকে। মানে মেন পয়েন্টটা তোমাকে কিন্তু ফার্স্টে দিতে হবে। অনেকে কি করে, পয়েন্ট দিতে গিয়ে মেন পয়েন্টগুলো পরে দিয়ে দেয়। এই জিনিসগুলোকে তোমরা লক্ষ্য রাখো। আমি টোটাল সিলেবাসের যে এরিয়াটা এই মুহূর্তে তোমাদের প্র্যাকটিস করা একবার দরকার, তো সেইভাবে আমি যেটাকে বললাম এইভাবে তুমি একটু ভেবে নাও। এখান থেকে আশা করছি তোমরা প্রচুর প্রচুর উপকৃত হতে পারবে। এবং লাস্টে আমি ছোট করে টাইম ম্যানেজমেন্টের বিষয়েও বলতে পারি, যে তোমরা চেষ্টা করবে গ্রুপ এ তে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেটা এমসিকিউ হোক, এবং তার সাথে সাথে যে তোমার যে 1 মার্কসের যে প্রশ্নগুলো আছে সেটা মোটামুটি 30 মিনিটে শেষ করার চেষ্টা করবে। 30 মিনিটে শেষ করার চেষ্টা করে তুমি ধরো 2 নম্বরের প্রশ্নগুলোতে চলে গেলে, সেখানে গড়ে তুমি 5 মিনিট করে টাইম নাও, তাহলে 12টা প্রশ্ন তোমাকে করতে হয়, 17টা দেওয়া থাকে তার মধ্যে, তাহলে তুমি 12-5 এখানেও তোমার 60 মিনিট চলে গেল, তাহলে 60 + 30 তোমার 90 মিনিট কভার আপ হয়ে গেল। এবং এর সাথে এরপর যে আমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে, এক্ষেত্রে গড়ে মোটামুটি তুমি যদি ঠিকঠাক দেখো, মোটামুটি তুমি গড়ে তোমার হচ্ছে যে ওই 12 থেকে 13 মিনিট করে নিতে পারো। আমি 12 মিনিট করে ধরলেও তাহলে 6টা প্রশ্ন থাকে, তাহলে 12×6 = 72। তাহলে এই বাদ দিয়ে 90 আর হচ্ছে তোমার 72, তাহলে এটাকে দিয়ে আরো তার সাথে 3 মিনিট ধর আমি এক্সট্রা নিলাম, তাহলে তোমার তারপরও তোমার হাতে কিন্তু 15 মিনিট এক্সট্রা থেকে যাচ্ছে জীবন বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। ওই 15 মিনিটে তুমি রিভিশন করো, বা কোনো জায়গায় যে জায়গায় ছবির প্রয়োজন তোমার মনে করছো অথচ প্রশ্নে বলা নেই, সেখানে একটা হালকা করে স্কেচ করে দিলে আমার মনে হয় তোমরা অনেকটাই উপকৃত হবে, বা আমার মনে হয় তোমার খাতাটা অনেকটাই নাম্বার কিন্তু তোমার বাড়বে। তাহলে সবার মাধ্যমিক পরীক্ষার জন্য খুব শুভেচ্ছা রইল, এবং যে জিনিসগুলো বললাম এগুলো তোমরা ফলো করো। থ্যাংক ইউ সবাইকে। এই ছিল স্যারের সম্পূর্ণ আলোচনা। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেবাংশু স্যারকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্য, সম্রাট এক্সক্লুসিভ পরিবারের জন্য এত সুন্দরভাবে দুর্দান্ত একটা ক্লাস করানোর জন্য। আবারও বলছি,
সাবজেক্টের নাম জীবন বিজ্ঞান, এটা সায়েন্সের সাবজেক্ট। এখানে হাতে গোনা 4-5টা প্রশ্ন পড়ে কিন্তু কমন পাওয়াটা খুব ক্রিটিক্যাল। তাই স্যার যেমন ভাবে বললেন আগামী 15 দিন বা 10 দিন যেটুকু সময় আছে তোমরা সেইভাবে পড়াশুনো করো। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।